কেমন লাগছে বৌমনি? সুন্দর, কিন্তু এখানে কেন আনলেন আমাকে? দাভাই সকাল সকাল এসব বানিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হাঁ করে রইল। এই লোকটার আর কয় রূপ দেখবে সে? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণও করছে। উফ, ভাবা যায় না। আরিয়া জোরে জোরিতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা অসহায়ত্ব মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের ওপর। আচ্ছা বৌমনি বলো তো, নাস্তাটা কে বানিয়েছে? কে? দাভাই বানিয়েছে গো, দাভাই বানিয়েছে। তোমার দাদা ভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দাভাই একের ভিতর সব। মানে লাইব্রেরি প্রকাশিত বই? মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না একের ভেতর সব? তোমার দা ভাই তো একের ভেতর সব। তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য, দুইটাকে আমার বিরক্ত লাগে। বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। রোগারো হলেও সপ্তদশী শ্যামবর্ণের কিশোরী, উজ্জ্বল ঝলমলে চেহারার চুলগুলো দুই পাশে বেনুনি করা, গায়ের অল্প দামের সালোয়ার কামিজ, হাতে বস্তা গাঁটরি। আসসালামু আলাইকুম পুতুল আপা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? হে চিনবেন কেমনে? আপনি তো মেলা ছোটকালে আমাগরে গ্রামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গ্রামে আমাগো বাড়ি। আইমন ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাত পাঠায়। আব্বা তো রাতে ট্রেনে পাঠাই দিছে। সকালে ভাইজানের লোক গিয়া স্টেশন থেকে নিয়ে আইছে। আইমান ভাইজান নাকি বিয়া করছে আপা। হুম, করছে তো। তুমি ভেতরে আসো। আপা, ভাবি কি মেলা সুন্দর? হুম, একেবারেই আসমানের পরি। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি ছোর মাইয়া বিয়া করছে? তোমাকে এসব কে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন? ভাইজান আব্বারে কল দিল, আমার লগে কথা হয়েছে। আমারে তখন কইল ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবি আম্মাই ভাবিরে কোনোদিন পানিও ঢালতে দেয় নাই। আমি তো আল্লাহর রহমতে সব রানবার পারি। তার লইগে তো ভাইজান আমার এই আইতে কইল। প্রিয়তা খাওয়ার শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম কথা থামিয়ে থ মেরে প্রিয়তাকে দেখছে। প্রিয়তার কাছে বারবার একটা বিষয় জট পাকিয়ে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ? সে রান্না পারে না সেটা থেকে শুরু করে কান্না করলেও যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই যখন বালিশের পাশে ব্যথার ঔষধ রেখে গেল আইমান, প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলছে? তা না কিভাবে হবে? বাবা তো কখনোই বলেনি তেমন। আবার এমন ঝড়ঝাপটার ভেতরে এসব বলবে? মা তো কথাই বলেনি। তাহলে কে বলেছে এসব? প্রিয়তার হিসেব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আসসালামু আলাইকুম ভাইজান। ভাবি কিন্তু পরিল্লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী। বুঝলে কুসুম? আইমান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখ মুখ বিরক্তি ছাপ। আইমানের নির্লিপ্ত দৃষ্টি অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেটা রংবাজ কোনখানকার! তোর পরীর রানীর কথা পড়ি, বজ্জাত বেটা। পরীর রানী না বলে যদি পেতনির রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে 16 কলা পূর্ণ করতাম। এখন যাই হোক, একখান সুনাম করলি, তাই বাঁচাই দিলাম। আচমকা অট্টহাসি হেসে প্রিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল আইমান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধপাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শার্টে মেঘমুক্ত নীলাকাশে মেঘ ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারাও পাল্টে গেল। রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? আমি কি করলাম? এগুলো খাওনি কেন? ওষুধগুলো তোমার চোখের সামনেই ছিল, ইচ্ছে করে ফেলে দিয়েছো তাই না? এরপর আমার কোনো কথা যদি অমান্য করো, আমার থেকে কেউ খারাপ হবে না। প্রিয়তা কিছু বলল না। এমনিতেও ব্যথায় জর্জরিত, তার উপর অসহ্য লোকটা নিজের উপর বিরক্ত। তখন ঔষধগুলো খেয়ে নিলে ওই লোকটার এমন বিশ্রী রূপ দেখতে হতো না।
আইমান প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি ঘরে পরে থেকে চলে গেল প্রিয়তা। হাঁপ ছেড়ে বাঁচল। এই বেটা না চলে গেল, আবার কেন আসলো? ইয়া আল্লাহ, এই বেটা না এমপি, কোনো কাজ নেই নাকি? এই জন্য তো দেশের উন্নতি হয় না। সব কয়টা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে, মনে হয় তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে, না হলে আমার অহংকারী শ্বশুরমশাই একগাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকালো। আইমান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিল। ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে সুইটার। দুপুর 2টা। প্রিয়তার মা বাবা দেখার জন্য ছটফট করছে। আরিয়া, আইমান সকলেই বেরিয়েছে, এখনো ফেরেনি। আরিয়া মেডিকেল কলেজে 2য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোটেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে। এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো। বাহিরে পুরুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম, অপেক্ষায় একদম পছন্দ নয়। কিন্তু সেই সকালে থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতেছে বা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। ঝাপটে পড়লো বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছেই। প্রতিটি মেয়েই বাবার রাজকন্যা, আর বাবা রাজার মতো মেয়ের সব ইচ্ছে পূরণ করে। মেয়ে ছিল সবকিছুর একমাত্র পরামর্শদাতা। সবকিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে? মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগতো, কিন্তু পুরুষের এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দিবে। কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে তাহলে ছায়াহীন হয়ে পড়বে পরিবার। বাবাদের হাত হতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো বেদ না করে ঝড়ঝাপটা চিত্ত হরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহানা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানোতে নিজেকে কোনোমতে সামনে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত, বসন্ত, গ্রীষ্মের আগমন। নীলাকাশে সূর্যের তুখর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেলেন। প্রিয়তার বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটলো মুহূর্তগুলো। নিজের মধ্যে সবকিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নেবে সে। আস্তে আস্তে আইমানকে ভালোবাসার চেষ্টা করবে, হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাসে পাল্টেছে অনেক কিছু। আইমানের ভাবভঙ্গি আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্ককে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তা ও আইমানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আইমানকে দেখছে। আইমান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, 2 দিন পরে আসবে, তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আইমান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তা চোখের সামনে দাঁড়িয়ে আছে। আইমান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠেছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আইমানকে আর চোখে পরখ করছে। আইমান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পেছনে সরতে চাইল। আইমান মেদহীন কোমর বাম হাতে পেঁচিয়ে ডান হাতে চোখ ধরে দামাটে ওষ্ঠাধর মিলিয়ে দিল। প্রিয়তার গোলাপি ঠোঁটে প্রিয়তার নিজেকে ছাড়ানোর জন্য আইমানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আইমান পাক্কা 5 মিনিট পর ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে। এই অবস্থায় বাইরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেব পারফেক্ট খেলোয়াড় না,
না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেয় কেন? নিশ্চয়ই এমপি সাহেব শিখাই নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরো কাছে টেনে আরজিবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আধো শোয়া হয়ে বলল, চলো সুইটার, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শিখাবো। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরের আশা না করে নিজের কাছে মনোযোগ দিল আয়মান। প্রিয়তা নিজের ওপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবেই হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। অনেকক্ষণ পর আয়মান উঠে বসলো, রাজা জয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়লো। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়ার ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ালো কিছু খাওয়ার জন্য। জীবনে পড়ালেখায় এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন রে ভাই, তুই লেখাপড়া করিস, তুই মাথায় ঢুকবি, তুই কেন পেট খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকেই পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দৌত্য হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখলো জায়গা নেই, কোথাও মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনছেন, কিছু না মনে করলে আপনি এখানে বসতে পারেন। না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়লো। এমনিতেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতে ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়ার মুখে জড়তা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসলো। আরিয়া খাচ্ছে আর চোখে ছেলেটাকে দেখছে। কষা গোলগাল চেহারা, মুখে কালো ছাপ দাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের উপরে সাদা এপ্রন। চেহারায় ডাক্তার ডাক্তার ভাব, দৃষ্টিনত করে এক ধ্যানে খাচ্ছে। খুব খুব কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙলো। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল, ঢকঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পিছে ছুটতে লাগলো। এই যে ভাইয়া, শুনছেন? আপনার কলম পড়ে আছে। ছেলেটা পিছু ফিরে তাকালো, হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরলো। আরিয়া ইতস্তত বোধ করে বলল, ভাইয়া, আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাইয়াকে ফোন দেব, আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্ধিহান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেললো। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়লো। রাত 12টায় বারান্দায় হলুদ আভো আলোতে ঝিরিঝিরি বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করেই যাচ্ছে। বিপরীত পাশে মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটোনেই তার কান অব্দি পৌঁছাচ্ছে না কিনা সন্দেহ। অনেকক্ষণ পর জলে বিরক্ত ঝুলিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে ভেসে উঠল অপরিচিত নম্বর। মোবাইলটা কেটে দিয়ে আবারও মনোযোগ দিল বইয়ে। টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? ডাক্তারের কাছে ফোন দিতে দিনরাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হইনি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করলেন তা বলেন, নাহলে রাখছি, বাই। আরে না না, বলছি। তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসখসীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো মারাই যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, এখন কি আপনি মরে গিয়ে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাত দুপুরে ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়া। আরিয়ার 2 বান্ধবী ইরা আর অনু, তিনজনেই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের জোরকে। ইরা আর অনু দুজনেই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি? নাম্বারটা দিতে পারলি, নামটা জিজ্ঞাসা করতি তাহলেই তো হতো। উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞাসা করতে পারে না। তোরা থামবি? যা হওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজি, নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল, আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখে জিজ্ঞাসা করি এটা কার নাম্বার। তোর মাথায় আল্লাহ গিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিছে। এটা কোনো সাজেশন হলো গাধি? সবার নাম্বার নিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলে নাম্বারটাই পরিবর্তন করে ফেলছে, তখন তো কোনো পথই থাকবে না। তিনজন উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো। নাম ওয়াদি আভান হাসান, কোটিপতি বাবার একমাত্র সন্তান ওয়াদি।
ছোটবেলা থেকেই শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথ চেয়ে আছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয় তার পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয় তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে দিয়ে বলে উঠল, বৌমনি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কি।